আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে কার্বোক্যাটনের রিঅ্যারেঞ্জমেন্ট। এবারে কার্বোক্যাটনের রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে কিছু কথা বলার আগে কার্বোক্যাটন সম্বন্ধে একটু ভূমিকা দিয়ে দেওয়ার দরকার আছে। তো এগুলো বেসিক কথাবার্তা আমরা সবাই জানি যে কার্বোক্যাটন জিনিসটা কি। কার্বোক্যাটন নাম থেকেই মানে খানিকটা বোঝা যায় যে কার্বন অ্যাটম বিয়ারিং এ পজিটিভ চার্জ। এবারে জেনারেল যে স্ট্রাকচারটা কার্বোক্যাটনের কথা বলতে গেলে মাথায় আসে বা বলা হয় সেটা এরকম দেখতে। সেটা একটা ট্রাইভ্যালেন্ট কার্বন, মানে একটা কার্বন যার ৩ টে হাত। কার্বনটার একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে এবং সেই কার্বনটাই বেসিক্যালি পজিটিভলি চার্জড। আর এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে ১২০ ডিগ্রি। এই বন্ডটা সামনে, এই বন্ডটা পেছনে। আমি ওরকমভাবেই এঁকেছি আর কি। তো এইবারে যেটা বলতে চাইছি যে যেহেতু এটার কার্বনটার ৩ টে হাত, তাই জন্য কার্বনটার ভ্যালেন্স ইলেকট্রন ৬টা, মানে এটা সেক্সটেট। এবার আমরা তো জানি যে কোনো একটা অ্যাটম স্টেবিলিটির জন্য অক্টেট ফিল আপ করতে চায়, তার মানে তার ৮টা ভ্যালেন্স ইলেকট্রনের দরকার, কিন্তু কার্বোক্যাটনের ৬টা হয়ে আছে, তার মানে ওর আরও ২টো দরকার, তাই জন্য রিয়াকশন করবে, সেটাই স্বাভাবিক। সেই জন্যই কার্বোক্যাটন কিন্তু রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস। ঠিক আছে, তারপরে যে জিনিসটা বলছি যে সেটা হচ্ছে যে কোনো একটা রিয়াকশানে যদি কার্বোক্যাটন তৈরি হয় তাহলে সেই কার্বোক্যাটনটার সম্ভাব্য পরিণতি কী কী হতে পারে। মানে যদি এরকমভাবে জানতে চাওয়া হয় যে হোয়াট আর দ্য ফেটস অফ এ ক্লাসিক্যাল কার্বোক্যাটন দ্যাট জেনারেটেড ইন এ রিয়াকশন মিডিয়াম, এটা কি, তো সেটাকে একটুখানি যদি পয়েন্ট ওয়াইজ লিখতে চাই আমরা ভাবতে চাইছি যে মানে কি কি হতে পারে। কোনো একটা কার্বোক্যাটন রিয়াকশন মিডিয়ামে তৈরি হলো, সেটার সাথে কি কি ঘটতে পারে। তো আমরা প্রথমেই যে পয়েন্টটা বলতে পারি যে রিয়াকশন মিডিয়ামে যদি কোনো পোটেনশিয়াল নিউক্লিওফাইল থাকে, সে এসে সেই যে কার্বোক্যাটনটা রিয়াকশন মিডিয়ামে তৈরি হলো তার সঙ্গে জুড়ে গেল, একটা নতুন প্রোডাক্ট ফর্ম হয়ে গেল, তার মানে ক্যাপচার বাই এ নিউক্লিওফাইল। এক্সাম্পল হিসাবে SN1 বলা যেতে পারে, যে SN1 এর প্রথমে যে লিভিং গ্রুপটা ছিল, SN1 রিয়াকশনে কি হয়, SN1 রিয়াকশনে যে লিভিং গ্রুপ বা নিউক্লিও ফিউজ ছিল, সেই নিউক্লিও ফিউজটা বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গিয়ে কার্বোক্যাটন তৈরি হলো। তারপর রিয়াকশন মিডিয়ামে যে অন্য যে নিউক্লিওফাইল আছে সেটা এসে জুড়ে গেল। তার মানে প্রথম যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ক্যাপচার বাই এ নিউক্লিওফাইল। আচ্ছা, ২ নম্বর কি হতে পারে, SN1 এর মতো করেই যদি E1 কে ভাবি, মানে সেই থিওরিতেই যদি E1 কে ভাবি, কার্বোক্যাটনটা যে সেন্টারে কার্বনটার মাথায় পজিটিভ চার্জ আছে তার পাশের সেন্টারে যদি প্রোটন অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে এলিমিনেশন হয়ে গিয়ে ডবল বন্ড তৈরি হতে পারে, E1 যেটা বললাম। এবং এটা দেখা যায় কোথায়, যে যদি আমরা পড়ি যখন অ্যালকোহল থেকে অ্যাসিড ক্যাটালাইজ কন্ডিশনে অ্যালকিন তৈরি হয়, সেম প্রিন্সিপাল, মানে অ্যাডজাসেন্ট সাইটে প্রোটন অ্যাভেলেবেল আছে, সেটা এলিমিনেশন হলো, এলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি হলো। আচ্ছা, ৩ নম্বর, কার্বোক্যাটন রিঅ্যারেঞ্জ করতে পারে। রিঅ্যারেঞ্জ করবে মানে কি, যে কার্বোক্যাটনটা তৈরি হয়েছিল প্রথমে রিয়াকশন মিডিয়ামে, সেই কার্বোক্যাটনের স্ট্রাকচারের মধ্যেই ইন্টারনাল বন্ডের রিঅর্গানাইজেশন হলো। মানে কি, বন্ডগুলো এদিক ওদিক হলো, এদিক ওদিক হয়ে কার্বোক্যাটন, একটা নতুন কার্বোক্যাটন তৈরি হলো। যে কার্বোক্যাটনটা দেখতে আগে যে কার্বোক্যাটনটা হয়েছিল সেটা নয়, অন্য কোনো একটা কার্বোক্যাটন তৈরি হলো, সেটাকে বলছি আমরা রিঅ্যারেঞ্জমেন্ট হলো। রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে আইদার কোনো নিউক্লিওফাইল দিয়ে ক্যাপচার হয়ে যেতে পারে বা অ্যাডজাসেন্ট সাইড থেকে প্রোটন এলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি হতে পারে। তার মানে ৩ নম্বরটা আমরা কি বলছি, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। ৪ নম্বর একটা পসিবিলিটি বলা যেতে পারে। ৪ নম্বরের পসিবিলিটিটা হচ্ছে যদি কোনো নন নিউক্লিওফিলিক বা নন বেসিক অ্যানায়ন থাকে রিয়াকশন মিডিয়ামে, যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে HbF4 মাইনাস, বা সুপার অ্যাসিডের ক্ষেত্রে করসপন্ডিং যে অ্যানায়নগুলো থাকে SbF6 মাইনাস, সেরকম টাইপের যদি কিছু থাকে,
তারা কিন্তু সল্ট ফর্মে এক্সিস্ট করবে, মানে কার্বোক্যাটনটাকে কোনো অ্যাটাক ফ্যাটাক করবে না, বা তারা কোনো মানে নন নিউক্লিওফিলিক নন বেসিক, তার মানে অ্যাজ এ সল্ট ফর্মে সেই কম্পাউন্ডটা থেকে যাবে। সেটা একটা পসিবিলিটি হতে পারে। চারটে পসিবিলিটি হতে পারে। তো আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে যেটাকে আনতে চাইছি, আমরা কার্বোক্যাটন কেমিস্ট্রি নিয়ে পরে অন্য কোনো দিন কথা বলবো, যে কার্বোক্যাটন কি কিভাবে তৈরি হয়, তা এই চারটে পসিবিলিটির এক্সাম্পলস, সেখানে কি কি ফ্যাক্টর আছে, সেসব নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। তো আমি যে অ্যাপ্রোচটাতে রিঅ্যারেঞ্জমেন্টের কার্বোক্যাটনের রিঅ্যারেঞ্জমেন্টের কেমিস্ট্রিটাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কিছু এক্সাম্পল প্রথমে দেখব যে রিঅ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কিভাবে হচ্ছে, তারপরে আমরা সেই রিঅ্যারেঞ্জমেন্টের ডিটেল কেমিস্ট্রি, কেন রিঅ্যারেঞ্জমেন্ট হয়, যেটা নিয়ে, যেটার জন্য আমি এটা বলছি যে কার্বোক্যাটনের রিঅ্যারেঞ্জমেন্টটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা প্রথমে কিছু প্রবলেমসের থ্রু দিয়ে রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করছি। তো লিটারেচার এরকম বলছে যে এরকম একটা কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডটাকে অ্যাকোয়াস সিলভার নাইট্রেট, অ্যাকোয়াস সিলভার নাইট্রেট দিয়ে খানিকক্ষণ ট্রিট করলে নাকি এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, এইটা কিভাবে পাওয়া যায়? লিটারেচার বলছে এরকম প্রোডাক্ট হয়, তো আমরা তার করসপন্ডিং মেকানিজমটা ভাবার চেষ্টা করছি। তো অবভিয়াসলি যেটা হবে যে সিলভার নাইট্রেট থেকে সিলভার প্লাস আসবে, আর এখানে আয়োডাইড আছে। সিলভার প্লাস কি? সিলভার প্লাস হচ্ছে, মাথায় রাখতে হবে, সফট অ্যাসিড। সফট অ্যাসিড, হেভিয়ার ট্রানজিশন এলিমেন্টের সল্ট, ডি অরবিটাল আছে, এফ অরবিটাল আছে। তো সিলভার প্লাস সফট অ্যাসিড, আর আয়োডিন সফটওয়্যার বেস। স্বাভাবিক, আমরা জানি যে সফটওয়্যার বেসের সঙ্গে সফটওয়্যার অ্যাসিড ইন্টারাকশনটা বেটার হয়। তাই জন্য ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে সিলভার আয়োডাইডটা লিফ করে যাবে। প্রথম স্টেপটাকে আমরা এভাবে ভাবতে পারি, যেটাকে এটা দিয়ে ট্রিট করলে ওরকম হলো, এখান থেকে সিলভার আয়োডাইড বেরিয়ে চলে গেল, এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। তারপরে কি হবে? তারপরে বলছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই কার্বোক্যাটায়নটা কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে বলছে এই যে মিথাইল গ্রুপটা আছে, এই একটা মিথাইল গ্রুপ এখান থেকে এখানে চলে যাবে। ওই যে বলছিলাম যে যে রিঅ্যারেঞ্জমেন্টে কি হয়, যে ইন্টারনাল বন্ডের রিঅর্গানাইজেশন হয়। এই মিথাইল গ্রুপটা এখান থেকে এখানে বন্ডিং পেয়ার নিয়ে চলে গেল, চলে যাওয়ার ফলে এখন এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে জল আছে রিয়াকশন মিডিয়ামে, জল গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। প্রথম পসিবিলিটি যে পোটেনশিয়াল নিউক্লিওফাইল দিয়ে কার্বোক্যাটায়নটা ক্যাপচার হয়ে যাবে। কার্বোক্যাটায়নটা ক্যাপচার হলে আমরা এরকম একটা প্রোডাক্ট পাবো, এবং এইটাই লিটারেচার বলছে, তার মানে এই মেকানিজমটা অপারেট করে। এবারে রিয়াকশনটা এদিক থেকে এদিকে গেল কেন? ওই যে বললাম যে এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে। এবং আমরা জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বিচার করলে দেখা যায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল। সেখানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর অনেক আছে, হাইপার কনজুগেশন আছে, ইন্ডাকটিভ এফেক্ট আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো যেটা মেইন বলার বক্তব্য এখানে, যে ড্রাইভিং ফোর্স, সেটা হচ্ছে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। এরকমভাবে বলা হয় যে 3 ডিগ্রি যেহেতু মোর স্টেবল 1 ডিগ্রির থেকে, তাই জন্য এটা এদিকে ড্রাইভ করেছে। ঠিক আছে? আচ্ছা, এবার এই 3 ডিগ্রি বেশি স্টেবল 1 ডিগ্রির থেকে, এটাই কারণ নাকি অন্য কোনো কারণ, সেটা আমরা আস্তে আস্তে যত আলোচনা করব তত আমরা আস্তে আস্তে দেখব। এরপরে আর একটা প্রবলেম বলছে লিটারেচারে, সেটা হচ্ছে যে এরকম একটা কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডটাকে
অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়েছে। আচ্ছা, অ্যাসিড দিয়ে ট্রিট করলে কি হবে? অক্সিজেনের লোন পেয়ার আছে, যেটা বললাম যে এটা একটা অ্যালকোহল, অ্যাসিড, প্রোটন ক্যাপচার হলো, বেটার লিভিং গ্রুপে কনভার্ট হলো, OH থেকে OH2 হলো, লিভিং গ্রুপ লিভ করে গেল, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এই কার্বোক্যাটায়নটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে কি হবে? তারপরে বলছে একটা দারুণ ঘটনা ঘটে। এটা দিয়ে যেটা হলো, এই কার্বোক্যাটায়নটা হওয়ার পরে এইখানে বলছে যে 5 মেম্বার রিং ছিল, রিংটা এক্সপ্যান্ড করে। এবার বন্ডটা এইখান থেকে এখানে গেছে, তার মানে এখানে একটা চার্জের ভ্যাকেন্সি তৈরি হবে, তার মানে এটা এরকম। এবার এই যে যেটা তৈরি হয়েছে সেটাকে যদি আমি একটুখানি ভালো করে আঁকি, এটা একটা 6 মেম্বার রিং। 1 2 3 4 5 6, এই 6 মেম্বার রিং হলো। এবার পাশাপাশি দুটো কার্বনে দুটো মিথাইল আছে, আর একটার মাথাতে পজিটিভ চার্জ আছে। অনেক সময় তো প্রবলেম হয় এরকম করার সময়তে, যে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারটা আঁকবে কি করে। সেক্ষেত্রে বেস্ট উপায় যেটা, সেটা হচ্ছে নাম্বারিং করে দেওয়া। 1 2 3 4 করে নাম্বারিং করে দেওয়া, নাম্বারিং করে দেখা যে কত মেম্বার রিং হয়েছে, তারপরে আঁকা। নাম্বারিং করেই করলে জিনিসটা অনেকটা সুবিধা হয়, ভালো করে আঁকা যায়। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে এলিমিনেশন হবে একটা। তো এইটা হচ্ছে প্রোডাক্ট, এবং যে এক্সিস্টিং লিটারেচার সেটাও বলছে এটাই হবে। এরপরে এটা এই প্রবলেমটা নিয়ে প্রচুর প্রশ্ন, যে কেন ক্লাসিক যে সমস্ত প্রশ্নগুলো নর্মালি অ্যারাইজ করে, যে এই প্রোটনটা কেন পড়লো না, এই প্রোটনটা কেন পড়লো, সেটা বলতে গেলে সেই সেট-জেফ হফম্যান সেই যে আলোচনা সেটা করতে হয়, সেটা আছে। সেটা বলতে গেলে করসপন্ডিং ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি বিচার করতে হবে। সেটা ছাড়াও কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, যেটা মাস্টারমশাইরা বেশ কেয়ারফুলি বাইপাস করে যান, কিন্তু সেটা বাইপাস করার মতো কারণ মোটেই নয়। সেটা হচ্ছে যেহেতু এটা একটা 6 মেম্বার রিং, এবং সেই জন্য এখানে আর একটা প্রোটনও তো আছে, সেটা হচ্ছে এই প্রোটনটা। এই প্রোটনটাও তো এখানে পড়তে পারতো, কেন পড়লো না? তো সেই আলোচনাটা করতে গেলে যেটা আসবে সেটা হচ্ছে যে 6 মেম্বার রিং, এই 6 মেম্বার রিং এর মধ্যে এন্ডোসাইক্লিক না এক্সোসাইক্লিক ডবল বন্ড। তখন সাইক্লোহেক্সিন রিং সিস্টেমের করসপন্ডিং স্টেবিলিটি বিচার করে দেখতে হয়। ঠিক আছে? ইটস অল আর রিলেটেড। মানে এই শুধুমাত্র ডবল বন্ড পড়ছি বলে হফম্যান সেট যে সীমাবদ্ধ থেকে গেলাম ওই জিনিসটা নিয়ে আলোচনা করলাম না, ব্যাপারটা এরকম নয়। সব কিছু ফ্যাক্টরই কন্ট্রিবিউশন আছে। তো সেই সমস্ত ফ্যাক্টর নিয়ে ডিটেলসে এখন বলছি না, আপাতত লিটারেচার বলেছে এইটা। তবে ওই 6 মেম্বার রিং সিস্টেমের ফ্যাক্টরটাও কিন্তু সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে, যে এন্ডোসাইক্লিক ডবল বন্ড হবে না এক্সোসাইক্লিক ডবল বন্ড হবে, করসপন্ডিং যে জিওমেট্রি সেই জিওমেট্রি ড্র করে তখন বলতে হয় যে কোন ডবল বন্ডটা মোস্ট ফেভার্ড, কোনটা বেশি স্টেবল আর কি। যাই হোক, তো এটা হয়েছে। এবারে কথা হচ্ছে যে এই ট্রান্সফরমেশনের ড্রাইভিং ফোর্স কি? এই ট্রান্সফরমেশনের ড্রাইভিং ফোর্স যেটা, সেটাও আমরা বলতে পারি যে এইখানে কার্বোক্যাটায়নটা যেটা ছিল সেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা কিন্তু একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে? এখানেও যেন সেই দেখে মনে হচ্ছে যে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়েছে। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি। এটাই এখানে ড্রাইভ করে গেছে। আর সেটা ছাড়াও আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে রিংটা প্রথমে 5 মেম্বার ছিল, এই রিংটা 6 মেম্বার। 6 মেম্বার রিংয়ের থার্মোডাইনামিক স্টেবিলিটি কিন্তু 5 মেম্বার রিংয়ের থেকে অনেক বেশি। ঠিক আছে? এই কেসিপি ভার্সেস টিসিপি, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এই সেগমেন্টটা যখন পড়া হয় বা পড়ানো হয়, তখন
এরকম প্রচুর এক্সাম্পল দেখা যায় যে রিয়াকশন মিডিয়ামে যদি সুযোগ থাকে রিং ফর্মেশন হওয়ার, 5 মেম্বার বা 6 মেম্বারের মধ্যে কম্পিটিশন হলে থার্মোডিনামিক কন্ডিশনে, রিয়াকশন কন্ডিশন যেখানে হাই টেম্পারেচার এরকম ব্যাপার আছে, সেখানে কিন্তু সিস্টেম 6 মেম্বার রিংয়ের দিকেই যায়। এবং নেচারে কিন্তু এই কারণে প্রচুর 6 মেম্বার রিংওয়ালা কম্পাউন্ড তৈরিও হয়েছে। তো দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে 6 মেম্বার রিংয়ে থার্মোডাইনামিক স্টেবিলিটি বেশি, আর একটা হচ্ছে যেটা সো কল্ড কারণ যেটা বলে লোকজন যে 3 ডিগ্রি কার্বোকার্বন 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল, সেই ফ্যাক্টরটাকে আমরা আপাতত সত্যি ধরে নিয়ে বলছি জিনিসটাকে। সেটার জন্য রিয়াকশনটা এদিকে ড্রাইভ করেছে, এবং তারপরে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর হফম্যান না সেটজেফ, এন্ডোসাইক্লিক না এক্সোসাইক্লিক ডবল বন্ড বেশি স্টেবল, সেই সব কনসিডার করে দেখা যায় যে এইটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটাই লিটারেচারের সঙ্গে মিলেও যায়। এবার মজার ব্যাপার হচ্ছে যে দুটো এক্সাম্পল আমরা এখানে বললাম, এই যে দুটো এক্সাম্পল, সেই দুটো এক্সাম্পলেই একটা ব্যাপার এসছে, সেটা হচ্ছে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 1 ডিগ্রি, পরে যেটা তৈরি হচ্ছে সেটা 3 ডিগ্রি। এখানেও প্রথমে যেটা ছিল সেটা 2 ডিগ্রি, পরে যেটা তৈরি হচ্ছে সেটা 3 ডিগ্রি। এবার অবভিয়াসলি আমরা জানি কার্বোকার্বন কেমিস্ট্রি যখন পড়া হয় বা পড়ানো হয় তখন বলা হয় যে 3 ডিগ্রি 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল, বা 3 ডিগ্রি 1 ডিগ্রির থেকে বেশি স্টেবল। এটা আমাদের যে ইউজুয়াল পড়াশোনা তার সঙ্গে মিলছে, ঠিক আছে। এবারে আরো একটা এক্সাম্পল আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে বলছে এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে HBr দিয়ে ট্রিট করা হয়েছে। লিটারেচার বলছে এটাকে HBr দিয়ে ট্রিট করলে এরকম একটা প্রোডাক্ট। আচ্ছা কিভাবে হবে? যেভাবে হওয়ার সেভাবেই হবে। HBr, HBr H প্লাসের সোর্স, OH আছে, যেহেতু OH আছে তাই জন্য বেটার লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল, বেরিয়ে চলে গেল। বেরিয়ে গিয়ে এরকম একটা কার্বোকাটায়ন তৈরি হয়েছে। এই কার্বোকাটায়নটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এরপরে কি হচ্ছে? এরপরেও একটা বেশ সুন্দর ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এইখানেও একটা রিং এক্সপ্যানশন হচ্ছে। মজার বিষয় হচ্ছে এইখানে যে রিংটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত যেটা আমরা বলছিলাম তার সঙ্গে একটুখানি কাউন্টার, যে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি একটা কার্বোকাটায়ন কিন্তু হলো। হওয়ার পরে কি হবে? Br মাইনাস আছে করসপন্ডিং অ্যানায়নটা, Br মাইনাস এসে এখানে অ্যাটাক করবে, Br মাইনাস এসে অ্যাটাক করার পরে এই 5 মেম্বার রিং, একটাতে দুটোতে মিথাইল আছে, আর এখানে একটা ব্রোমিন আছে। এটাই লিটারেচারে দেওয়া প্রোডাক্টের সঙ্গে মিলেও যাচ্ছে বেশ। তো এবার কথা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা আগের দুটো যে এক্সাম্পল ছিল সেখানে দেখছিলাম যে করসপন্ডিং 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বা 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়েছে, কিন্তু এটা এমন একটা প্রথম এক্সাম্পল পাওয়া গেল যেখানে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হচ্ছে। তার মানে ওই যে জেনারেল সবসময় যে কার্বোকাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট লেস স্টেবল থেকে মোর স্টেবলের দিকেই হবে, মানে কার্বোকাটায়নের স্টেবিলিটিটাই ইজ আলটিমেট ফ্যাক্টর, সেটার সঙ্গে প্রথম একটা কাউন্টার পাওয়া গেল। কিন্তু এখানে আর একটা লজিকও আছে, সেটা হচ্ছে যে যেটা মোস্ট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড লজিক, এবং সেটাই ঠিক। মানে যদি স্ট্রেনের রেসপেক্টে বলা হয় যে 4 মেম্বার রিংটা স্ট্রেন্ড, 5 মেম্বার রিংটা স্ট্রেন্ড নয়, 5 মেম্বার রিংটা কম্পারেটিভলি লেস স্ট্রেন্ড অ্যাজ কম্পেয়ার টু 4 মেম্বার রিং, সেটাও কিন্তু রিয়াকশনটাকে অনেকটা এখানে ড্রাইভ করেছে, ঠিক আছে। বাট সেটাই কি একমাত্র কারণ কার্বোকাটনটা রিঅ্যারেঞ্জ করে যাওয়ার? দেখবো আমরা আস্তে আস্তে সেটা, যে আসল কারণটা কি। তো 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হয়েছে, সেটা ছাড়াও যে অ্যাডিশনাল ফ্যাক্টর, মানে এই 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হওয়াকে যেটা সাপোর্ট করেছে সেটা হচ্ছে রিং স্ট্রেন। এটা 4 মেম্বার ছিল, এটা 5 মেম্বার হয়েছে, এবং করসপন্ডিং করে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি এবং এটা ম্যাচ করছে। তো এই তিনটে এক্সাম্পলে যেটা সামারি দাঁড়ালো, আমরা দেখলাম যে
প্রথম দুটোর ক্ষেত্রে একটা লেস স্টেবল থেকে একটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, সেটা রিঅ্যারেঞ্জমেন্টটাকে ড্রাইভ করেছে ১ নম্বর আর ২ নম্বরের ক্ষেত্রে। আর ৩ নম্বরের ক্ষেত্রে যেটা ছিল যে সেখানে একটা লেস মানে মোর স্টেবল থেকে একটা লেস স্টেবল তৈরি হয়েছে বটে, বাট সেখানে একটা অন্য ফ্যাক্টরও কাজ করেছে, সেটা হচ্ছে রিংস্টোন ফ্যাক্টর। রিংস্টোন ফ্যাক্টরটার জন্য 4 মেম্বার থেকে 5 মেম্বার রিংটা এক্সপ্যান্ড হয়েছে। তো আচ্ছা, এটাই কি কারণ? মানে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের আর কোনো কারণ নেই? সেইটাই আমরা একটুখানি বলার চেষ্টা করছি। আমরা একটুখানি এই রিঅ্যারেঞ্জমেন্টের যে মেইন স্ট্রাকচারাল মোটিভ, সেটা নিয়ে এবার একটুখানি আলোচনা করব। কিরমভাবে সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি? আমরা এরকমভাবে একটা জিনিস বলার চেষ্টা করছি। আমরা একটুখানি দেখতে চাইছি যে যে জায়গাটাতে রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেই জায়গাটা দেখতে কেমন। এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে আমি জেড নাম দিলাম। 3টে অ্যাটম আছে, এক্স ওয়াই জেড। আমি এইটাকে 3টে ভাগে ভাগ করছি। একটা এক্স এর মাথায় প্লাস চার্জ দিলাম, একটা এক্স এর মাথায় ডট দিলাম, একটা এটাকে নেগেটিভ চার্জ দিলাম। এবারে যদি এরকম সিস্টেম কোথাও তৈরি হয়, সেক্ষেত্রে যে যেটা হয় বা যেটা হবে সেটা হচ্ছে যে এই জেড এর যে বন্ডিং পেয়ার আছে, যেটার সাথে জেডটা ওয়াই দিয়ে কানেক্টেড, সে শুদ্ধ এইখানে সেটা মাইগ্রেট করে যাবে। মানে জেড মাইগ্রেটস উইথ দ্য বন্ডিং পেয়ার এবং এক্স এর উপর এসে পড়বে। অ্যাজ ইউজুয়াল ওয়াই থেকে যেহেতু বন্ডিং ইলেকট্রনটা সরে যাচ্ছে, আমরা ওয়াই এর মাথায় একটা পজিটিভ চার্জ পাবো, আর এটা এখানে চলে এসছে। বোঝা গেল? এইখানে প্রথম কথা মনে রাখতে হবে, এটা একটা ডট, মানে এক্সট্রা একটা অ্যাজ ইফ একটা রেডিকালের মতো হয়ে আছে। সুতরাং এইখানে যে অ্যারোটা ঘুরবে সেটা হচ্ছে ফিশুক। এটা নর্মাল কিন্তু অ্যারো নয়, এটা একটা ফিশুক। ফিশুক মানে একমুখী অ্যারো। সেটা কি হবে? এরকম, এরকম। তার মানে ওয়াই ডট এক্স জেড। এখান থেকে একটা ইলেকট্রন এই বন্ডটা ভাঙলো, জেড এর মাথায় একটা ডট হলো, ওয়াই এর মাথায় একটা ডট হলো। জেড এর যে ডটটা ছিল সেটা এক্স ডটের সাথে পড়লো, পড়ে এরকম একটা জিনিস তৈরি হলো। এটাও এই দুটো করে ফেলার পর এটাও বোঝা যায় যে এটা এবারে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে তিনটেরই যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে প্রথমটাতে জেড অ্যাজ ইফ মাইগ্রেট করেছে জেড মাইনাস হয়ে। মানে কি, জেড কিন্তু এই বন্ডিং পেয়ারটা নিয়ে মাইগ্রেট করেছে, মানে জেড মুভস অ্যাজ জেড মাইনাস। তার মানে এখানে যে মাইগ্রেটিং গ্রুপ, দ্যাট ইজ বেসিক্যালি নিউক্লিওফাইল। ওই জন্য এই মাইগ্রেশনটাকে নিউক্লিওফিলিক মাইগ্রেশন বা নিউক্লিওফিলিক রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। সিমিলারলি এখানে যে মাইগ্রেট করেছে অ্যাজ ইফ, ওই যে বললাম জেড ডট আর ওয়াই ডট হয়েছিল, জেড ডটটা এক্স ডটের সঙ্গে জুড়ে গেছে। সো দিস ইজ ফ্রি রেডিক্যাল মাইগ্রেশন। আর এইখানে মাইগ্রেট করেছে জেড প্লাস, কারণ এই যে বন্ডিং পেয়ারটা সেটা কিন্তু ওয়াই এর উপর পড়ে গেছে। এই যে মাঝখানে যে বন্ডটা ছিল সেটা ওয়াই এর উপরে পড়ে গেছে। জেডটা জেড প্লাস হয়ে আসি মাইগ্রেট করে এক্স আর জেড এর সাথে, মানে এক্স আর জেড এর মাঝখানে বন্ডটা তৈরি হয়েছে। ওই জন্য এই যে মাইগ্রেশনটা, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক মাইগ্রেশন।
এইবারে এই তিনটে যে মাইগ্রেশন বললাম বা তিনটে যে রিঅ্যারেঞ্জমেন্টের মতো জিনিস দেখালাম, এর মধ্যে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট পরে হচ্ছে এই নিউক্লিওফিলিক মাইগ্রেশনে। গোদা বাংলায় কিরকম ব্যাপারটা, এখানে প্লাস, এখানে কেউ বা কিছু আছে, এখানে কার্বনের মাথায় হাইড্রোজেন আছে, এখানে আরো কিছু আছে। তো এটা বেসিক্যালি এরকম একটা ফ্যাক্টরের মধ্যে পড়ে। ওই জন্য কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্টটা নিউক্লিওফিলিক মাইগ্রেশনের মধ্যে পড়ে। এবারে আসল কারণটা যেটা, সেটা হচ্ছে আমরা যদি এই তিনটে মাইগ্রেশনের ট্রানজিশন স্টেটের দিকে তাকাই, এই তিনটে মাইগ্রেশনের জেনারেল ট্রানজিশন স্টেটটা কিরকম দেখতে, সেটা দেখতে অনেকটা এরকম। এইখানে ওয়াই, এখানে এক্স, জেডটা ওয়াই এর মাথা থেকে এক্স এর দিকে যাচ্ছে, তার মানে এটা এরকম দেখতে হবে। এবারে চার্জের তো ফ্যাক্টর আছেই, যে এটা একটা ক্যাটায়নিক, এটা ডট, আর এটা নেগেটিভ চার্জ আছে। এইবারে আমি যদি দেখি ট্রানজিশন স্টেটে কটা করে ইলেকট্রন ইনভলভড, যদি নিউক্লিওফিলিক মাইগ্রেশনটা দেখি, নিউক্লিওফিলিক মাইগ্রেশনে এই যে বন্ড পেয়ারটা ছিল, এই বন্ড পেয়ারটা এখান থেকে এখানে মাইগ্রেট করে চলে গেল। এই বন্ড পেয়ার মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3 মেম্বার রিং, আর এই পজিটিভ চার্জ, ঠিক আছে। তার মানে ট্রানজিশন স্টেটে দুটো ইলেকট্রন ইনভলভ। এবার এই 3 মেম্বার রিং যেহেতু আছে, এটাকে হুকেল সিস্টেমের মতো করে চিন্তা করা যায়। মানে গোদা বাংলায় এরম টাইপের কিছু, বা এইটাই মানে যখন আমরা সেই সাইক্লোপ্রোপিন রিং সিস্টেম যেটা অ্যারোমেটিক সিস্টেমে পড়া হয়, সেটা যখন আমরা পড়ি, এই স্ট্রাকচারটা তো অ্যারোমেটিক, সেরকম ভাবেই জিনিসটাকে চিন্তা করা যেতে পারে। এবং সেখানে যেটা হয় যে ওই যেহেতু 4n+2, n এর মান 0, তাই জন্য এরম টাইপের সিস্টেম কি অ্যারোমেটিক সিস্টেম। এখানেও তাই, এই যে করসপন্ডিং ট্রানজিশন স্টেট, সেখানে দুটো ইলেকট্রন ইনভলভ, ওই জন্য n এর মান 0, 4n+2 করলে 2, সো দিস ইজ এ হুকেল সিস্টেম। তাই জন্য এই ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক, মানে নিউক্লিওফিলিক মাইগ্রেশনের ট্রানজিশন স্টেট অ্যারোমেটিক। তাই এই ট্রানজিশন স্টেটটা স্টেবল, এর করসপন্ডিং এনার্জিটা কম, তাই করসপন্ডিং এনার্জি অফ অ্যাক্টিভেশন কম। যেহেতু করসপন্ডিং এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কম, তাই জন্য এই নিউক্লিওফিলিক মাইগ্রেশন এত দেখা যায়। বোঝা গেল? কিন্তু যখন এই ফ্রি রেডিক্যাল মাইগ্রেশন বা ইলেকট্রোফিলিক মাইগ্রেশন হবে, সেখানে কটা করে ইলেকট্রন ঢুকছে, সেখানে তো তিনটে ইলেকট্রন ইনভলভ, এখানে তিনটে ইলেকট্রন ইনভলভ, এখানে চারটে ইলেকট্রন ইনভলভ। এবারে তিনটে বা চারটে করে ইলেকট্রন যখন ইনভলভ, তখন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ব্যাপারটা বোঝার জন্য যে জিনিসটা সাহায্য আমরা নিতে পারি, সেটা হচ্ছে ফ্রস্ট সার্কেল ডায়াগ্রাম। ফ্রস্ট সার্কেল ডায়াগ্রামটা কি? ফ্রস্ট সার্কেল ডায়াগ্রাম হচ্ছে যে এই যে কনজুগেটেড পাই সিস্টেম, কনজুগেটেড পাই সিস্টেম মানে এরকম টাইপের সিস্টেম বা এরকম টাইপের সিস্টেম যদি কোথাও থাকে, বা এরকম টাইপের সিস্টেম যদি কোথাও থাকে, একটা সিম্পলিফাইড ওয়ে আউট আছে যেটা দিয়ে এই সিস্টেমগুলো কতখানি স্টেবল বা কতখানি আনস্টেবল সেটা বোঝা যায়। সেটা হচ্ছে একটা কাইন্ড অফ ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ, যেটা এদের স্টেবিলিটি ডিটারমাইন করে, সেটা দিয়ে বুঝতে পারা যায়। তো সেটা হচ্ছে ফ্রস্ট সার্কেল ডায়াগ্রাম বা ফ্রস্ট মুসলিন ডায়াগ্রাম বলে। তো সেটা কিরকম দেখতে, 3 মেম্বারিং এর ক্ষেত্রে, 3 মেম্বারিং এর ক্ষেত্রে সেটা এরকম একটা সার্কেল, সার্কেলটা ডায়ামিটারটা হচ্ছে নন বন্ডিং এনার্জি লেভেল। এটাকে আলফা নাম দিলাম। আর এই যে রেডিয়াস, সার্কেলটার যে রেডিয়াস, রেডিয়াসটা হচ্ছে মাথায় রাখতে হবে 2 বিটা। এই আলফা বিটা এগুলো হচ্ছে, এগুলো নিয়ে মানে এই এক্সপ্লানেশনটার জন্য অতটা দরকার নেই, বাট জেনে রেখা দেওয়া দরকার যে আলফা হচ্ছে কুলম্ব ইন্টিগ্রাল, বিটাকে বলা হয় রেজোনেন্স ইন্টিগ্রাল। ঠিক আছে, এগুলো আছে, মানে মলিকুলার অরবিটাল থিওরি
অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে পাইমলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যখন আঁকা হয় তখনই আলফা বিটা জিনিসগুলো দরকার পড়ে। বাট এটা শুধু আপাতত এখানে জেনে রাখলেই চলবে, এর থেকে মানে বেশি ডিটেলস এখানে এই কনটেক্সটে যাওয়ার দরকার নেই, পরে আলোচনা করা যাবে, ওখানে পরে আমরা আলোচনা করব। তো রেডিয়াসটা 2 বিটা, এই 3 মেম্বার রিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে এরকম ভাবে আঁকা যায়। এইখানে একটা এনার্জি লেভেল, এইখানে একটা, এইখানে দুটো ডিজেনারেট এনার্জি লেভেল, ঠিক আছে? ডিজেনারেট এনার্জি লেভেল। এবারে যখন 3 মেম্বার রিং এবং যেটা আর একটা মেন পয়েন্ট, এই অরবিটালটা, এই যে মলিকুলার অরবিটালটা, এই মলিকুলার অরবিটালটা কিন্তু নন বন্ডিং এনার্জি লেভেলের নিচে আছে, তার মানে এটা হচ্ছে বন্ডিং। আর এইখানে যে দুটো আছে, যে এই যে ডিজেনারেট দুটো অরবিটাল, সেইগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং। এইবারে যখন এই 3 মেম্বার রিং, আমরা যখন এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে 3 মেম্বার রিং, সেখানে ট্রানজিশন স্টেটে দুটো ইলেকট্রন ইনভলভ, সেই দুটো ইলেকট্রন বেসিক্যালি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে চলে গেল, সেখানে কোনো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের কোনো কন্ট্রিবিউশন নেই। যেহেতু বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো ইলেকট্রন আছে, সেই জন্য বেসিক্যালি এর করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা স্টেবিলাইজড, এবং তার জন্য এনার্জি অফ অ্যাক্টিভেশনটা কম। এনার্জি অফ অ্যাক্টিভেশন কম বলে নিউক্লিওফিলিক মাইগ্রেশন এত দেখা যায়। মানে গোদা বাংলায় যখন কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট হয় তার ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক, সেই জন্যই এত ইজি এই হাইড্রোজেন এক কার্বন থেকে অন্য কার্বনে চলে যাওয়া। বাকি ওই 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হচ্ছে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হচ্ছে, মোর স্টেবল, ওসব আজে বাজে কথা, ঠিক আছে? এটাই আসল কারণ, ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক, তাই এনার্জিটা লোয়ার, তাই এনার্জি অফ অ্যাক্টিভেশন কম। সো এবং এটা থেকে যেটা বলা যায়, দিস ফ্যাক্টর ইজ বেসিক্যালি কন্ট্রোলড বাই কাইনেটিক্স, নট বাই থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক কন্ট্রিবিউশন আছে, কিন্তু সেটা মেজর কারণ নয়। সেটা মেজর কারণ হলে আরও অনেক এক্সাম্পল আমরা দেখব যেখানে ওরকম 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হয়েছে এবং সেখানে কোনো অক্সিলিয়ারি ফ্যাক্টর নেই। অক্সিলিয়ারি ফ্যাক্টর নেই মানে বলতে চাইছি আমি, এখানে একটা অক্সিলিয়ারি ফ্যাক্টর আছে। সেটা কি? এই যে 4 মেম্বার রিং ছিল 5 মেম্বার রিং হলো, মানে 4 মেম্বার রিং এর রিং স্ট্রেনটা বেশি ছিল, 5 মেম্বার রিং এর রিং স্ট্রেনটা কম। তাই জন্য আমরা সেটা দিয়ে একটা বলতে পারি যে এখানে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হয়েছে, প্লাস রিং স্ট্রেনটা এখানে ড্রাইভ করেছে। অবভিয়াসলি রিং স্ট্রেন এখানে একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বটেই, কিন্তু এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাবো যেখানে এরকম কোনো অক্সিলিয়ারি ফ্যাক্টর নেই, ঠিক আছে? এবং আসল ওই ট্রানজিশন স্টেটের স্টেবিলাইজেশনটাই মেন কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টকে ড্রাইভ করায়। এবারে যখন এই ফ্রি রেডিক্যাল মাইগ্রেশন বা ইলেকট্রোফিলিক মাইগ্রেশনের ট্রানজিশন স্টেটের দিকে আমরা তাকাবো, সেখানে আমরা দেখতে পাবো ফ্রি রেডিক্যাল মাইগ্রেশনে 3টে ইলেকট্রন ইনভলভ ট্রানজিশন স্টেটে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, আর এই বন্ডিং পেয়ার ইলেকট্রন, 3টে ইলেকট্রন ফ্রি রেডিক্যাল মাইগ্রেশনে ইনভলভ। আর ইলেকট্রোফিলিক মাইগ্রেশনে কটা ইলেকট্রন ইনভলভ? এই নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, আর এই যে বন্ড এর দুটো ইলেকট্রন, তার মানে 4টে। এবারে যখনই 3 নম্বর ইলেকট্রন ঢুকবে সেটা এই অ্যান্টিবন্ডিং এ ঢুকবে, আর 4 নম্বর ইলেকট্রন যখন ঢুকবে হুন্স রুলে এটা এখানে ঢুকবে অ্যাকর্ডিং টু হুন্স রুল। তার মানে ওই 3 নম্বর বা যখনই 3টে বা 4টে করে ইলেকট্রন ট্রানজিশন স্টেট ইনভলভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের কন্ট্রিবিউশন ধীরে ধীরে কাউন্ট হতে শুরু করবে। যেই অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের কন্ট্রিবিউশন কাউন্ট হবে, ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কমবে। ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কমবে মানে করেসপন্ডিং এনার্জি অফ অ্যাক্টিভেশন, এই যে ছবি, এই ছবিতে ট্রানজিশন স্টেটের এনার্জি যেই বাড়ছে, করেসপন্ডিং এনার্জি অফ অ্যাক্টিভেশনটা বেড়ে যাবে। এনার্জি অফ অ্যাক্টিভেশন যেই বেড়ে যাবে, প্রসেস ডিসফেভার হতে শুরু করবে। তাই জন্যই ফ্রি রেডিক্যাল মাইগ্রেশন দেখা যায়, মানে খুব রেয়ার এক্সাম্পল, বাট ইলেকট্রোফিলিক মাইগ্রেশন দেখা যায় না। তাহলে কোশ্চেন করতে হয় যে যদি এরকম টাইপের সিস্টেম থাকে, সেখান থেকে কি এরকম টাইপের সিস্টেম তৈরি হতে পারে না? মানে ইলেকট্রোফিলিক মাইগ্রেশনের জন্য যে প্রোডাক্ট আমি পেলাম, আর যেখান থেকে ইলেকট্রোফিলিক মাইগ্রেশনটা হওয়ার কথা ছিল, এরকম সিস্টেম রিয়াকশন মিডিয়ামে তৈরি হতে পারে। মানে এরকম হয়তো কোথাও জেড ওয়াই এক্স মাইনাস তৈরি হয়েছে এবং সেখান থেকে
এই এক্স মাইনাস এক্স জেড এরকমও হয়েছে, সেটাও দেখা যায়, কিন্তু সেটা এরকম কনসার্টেড ওয়েতে হয় না, সেটা অন্য কোনো নন কনসার্টেড মেকানিজমে হবে। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল মাইগ্রেশন দেখা যায়, সেটা রেয়ার, সেটা আমরা দেখবো ওখানে, অন্য কোনো টাইমে আমরা দেখবো। কিন্তু ইলেকট্রোফিলিক মাইগ্রেশন হয় না। ইলেকট্রোফিলিক মাইগ্রেশন এর জন্য যে প্রোডাক্টটা আমি পেলাম, মানে এখান থেকে এটা হতে পারে, বাট সেটা কোনো নন কনসার্টেড ওয়ে বা কোনো স্টেপ ওয়াইজ মেকানিজমে হবে। আচ্ছা, তাহলে গোদা বাংলায় যেটা দাঁড়ালো যে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্টের পিছনে মেইন যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর সেটা হচ্ছে তার ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক। ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক হওয়ার জন্য ট্রানজিশন স্টেটটা স্টেবিলাইজড, তার এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, ওই জন্য প্রসেসটা ফেভার্ড। অ্যান্ড দ্য মেজর রিজন ইজ কাইনেটিক রিজন, নট আ থার্মোডাইনামিক রিজন। এবার আমি তো বলে দিলাম, এবার আমি বললেই তো লোকে মানবে না। ঠিক আছে, লোকে বলবে তুমি তো বলছো, তা তোমার কাছে কোনো এভিডেন্স আছে যে এটা এরকম ভাবে হয়, বা তুমি দেখাতে পারো যে উইদাউট এনি অক্সিলিয়ারি ফ্যাক্টর সেখানে এরকম 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হয়েছে, কোথাও দেওয়া আছে? আছে, এক্সাম্পল আছে। কি সেই এক্সাম্পল? সেটা যেটা আছে সেটা হচ্ছে যে এই একটা ফ্যাক্টর আছে। এবারে যে জিনিসটা নিয়ে এখানে এরা কথা বলেছে, সেই জিনিসটা নিয়ে একটুখানি কথা বলে নেওয়া আগে দরকার আছে, যে সেটা হচ্ছে যে অ্যালকেন আইসোমারাইজ করে। ঠিক আছে, অ্যালকেনের একটা প্রপার্টি আছে, অ্যালকেন আইসোমারাইজ করে। অ্যালকেন মানে এরকম একটা অ্যালকেন ছিল, সেটা আইসোমারাইজ করে এরকম একটা অ্যালকেন তৈরি হয়ে গেল। আইসোমারাইজটা হয় এলসিএল3 প্রেজেন্সে হতে পারে, অর কোনো একটা অ্যালকিন ছিল তার সঙ্গে এইচএক্স দেওয়া হয়েছে, এটার প্রেজেন্সে হতে পারে। এবার এই অ্যালকিনটা কোত্থেকে আসে কি আসে সেটা আমরা ডিটেলসে বলছি। অ্যালকেনকে তো প্যারাফিন বলা হয়, তাই তো? এইবারে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে অ্যালকেন কি করে আইসোমারাইজ করে, তার মেকানিজম। পাইন বলে এক ভদ্রলোক, হারমান পাইন্স, উনি এই অ্যালকেনের আইসোমারাইজেশনের ডিটেলড মেকানিজমের উপরে স্টাডি করেছিলেন। প্রায় 1950-48-এর দিকে তার এই স্টাডিটা ছিল। এবারে পাইন অনেক হাইপোথিসিস দিয়েছিলেন বা অনেক থিওরি দিয়েছিলেন বলা যেতে পারে, যে থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় অ্যালকেন কিভাবে আইসোমারাইজ করে। তার মধ্যে একটা থিওরি হচ্ছে এই থিওরিটা। তো এখানে পাইন কি বলেছেন? পাইন যেটা বলার চেষ্টা করেছেন যে এই যে প্যারাফিন, এই যে অ্যালকেন, এগুলো তো মেনলি পেট্রোলিয়ামের মানে পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। পেট্রোলিয়াম থেকে যখন এই অ্যালকিনগুলো বার করা হয় তখন তার মধ্যে ইম্পিউরিটি হিসাবে কিছু অ্যালকিন থেকে থাকে, অ্যালকিন ইম্পিউরিটি হিসেবে থাকে। এবার সেই যে অ্যালকিন, সেই অ্যালকিনটা ইম্পিউরিটি হিসেবে রয়েছে, আর সেই অ্যালকেনটাকে আমি যদি এরকম AlCl3HX দিয়ে ট্রিট করি তাহলে কি হবে? AlCl3 লুইস অ্যাসিড আমরা সবাই জানি, AlCl3টা লুইস অ্যাসিড আমরা সবাই জানি। AlCl3 এই HX থেকে একটা X কে নিয়ে নেবে, নিয়ে সে নিজে LCl4 মাইনাস হয়ে গেল আর H প্লাসকে ছেড়ে দিল। ইম্পিউরিটি হিসাবে বসে আছে কে? অ্যালকিন। অ্যালকিনটা H প্লাসকে নিল, নিয়ে অ্যালকিনটা একটা করসপন্ডিং কার্বোক্যাটায়নে ট্রান্সফার হলো। সেই অ্যালকিনটাকে আমি আর বলছি, মানে আর অ্যালকিনটা যদি হয়, ধরা যাক এরকম কোনো একটা অ্যালকিন ছিল অ্যাজ এন ইম্পিউরিটি, সে এই H প্লাসটাকে নিয়ে সে এরকম একটা স্পিসিস তৈরি করবে যেটাকে আমি আর প্লাস বলছি। এবার এটা এন বিউটেন। এই এন বিউটেনটা এই আর প্লাসের সঙ্গে রিয়াকশন করে প্রথমে এরকম একটা কার্বোক্যাটায়ন দিল। এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি। এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা দিল, এবার এইটার স্ট্রাকচারাল রিঅর্গানাইজেশন হচ্ছে। কিরকম হচ্ছে? এখানে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এখানে আবার সেই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে। এই যে এইখানে 2 ডিগ্রি, এইখানে 1 ডিগ্রি, আবার এই 1 ডিগ্রিটা এখান থেকে
3 ডিগ্রি হয়ে গেছে। প্রথম অবজারভেশন, এই যে 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হয়েছে, এখানে কিন্তু কোনো আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টর নাই। ওইখানে যেমন সেই 4 মেম্বার থেকে 5 মেম্বার হচ্ছিল, আমরা বলতে পারছিলাম যে রিংস্টোনের একটা এক্সটার্নাল কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, এখানে কিন্তু এরকম কোনো ফ্যাক্টর নেই। এবার এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা যেটা হলো, এটার সঙ্গে অন্য একটা এন বিউটেন রিয়াকশন করছে, রিয়াকশন করে আইসোবিউটেন তৈরি করছে, আবার এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করছে। মানে এইটা ছিল 3 ডিগ্রি, এই 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হলো। মানে এই যে ওভারঅল ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনে হলো কি, এই এন বিউটেন থেকে আইসোবিউটেন তৈরি হলো। আর এই ট্রান্সফরমেশনের দুটো স্টেপ, এই যে সেকেন্ড স্টেপে এইখানে একটা 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হয়েছে, আবার এইখানে 3 ডিগ্রি থেকেও 2 ডিগ্রি হয়েছে। এইটা হচ্ছে তার কারণ ওইটাই, এই যে করসপন্ডিং ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক, ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিসিটিটাই বেসিক্যালি এই ট্রান্সফরমেশনটাকে ড্রাইভ করে। যদি ওই ফ্যাক্টরটাই হতো যে সবসময় তো 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয় বা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। এটা কিন্তু বলাও আছে, নরম্যান কক্সনের বইতে কিন্তু এরকম একটা এক্সপ্লানেশন আছেই। সেটা হচ্ছে যে এরকম, এই যে স্ট্রাকচারটা এখানে এরকম ওরাও দেখিয়েছে যে, আর ওরা ওরা আবার অন্যভাবে দেখিয়েছে। ওরা ওরা পাইনের প্রসেসটা দেখায়নি, ওরা অন্য একটা মেকানিজম দেখিয়েছে যে এরকম একটা অ্যালকিল হ্যালাইড ছিল, সেই অ্যালকিল হ্যালাইডটার সঙ্গে এলসিএল দিয়ে ট্রিট করে আর প্লাস করা হয়েছে। সেই আর প্লাসটা এটা নিয়েছে, এটা নিয়ে এইখানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিন্তু এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে। এবং নরম্যান কক্সনে এটাও উল্লেখ করা আছে, দিস আন্ডারলাইং বেসিস ইজ দ্যাট হোয়ার এজ দ্য লেটার রিয়াকশনস আর কাইনেটিক্যালি কন্ট্রোলড। এই ফ্যাক্টরটা কিন্তু, এই লাইনটা কিন্তু নরম্যান কক্সনের 3rd এডিশনের বইতে লেখা আছে। মানে এই থিওরিটা আমি দিচ্ছি না, এই থিওরিটা বলা আছে। ঠিক আছে, লোকজন প্রশ্ন করে যে তুমি বলছো, তুমি এটা কোত্থেকে পেয়েছো? তো দিজ আর দ্য এক্সাম্পলস। ঠিক আছে, এরকম এক্সিস্টিং লিটারেচার আছে। তো যাই হোক, এইবারে তো আমরা দেখতে চাইছি যে এটা তো আমরা বললাম, এরকম কি কোনো আর এক্সাম্পল পাওয়া যায় যে যে এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারবো যে এই ফ্যাক্টরটা এরকম ভাবে কন্ট্রিবিউট হচ্ছে, এরকম কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট, বা যেটা আমরা বললাম যে ইলেকট্রোফিলিক মাইগ্রেশন হচ্ছে না? বলছে আছে। কি সেটা? বলছে আমরা এবার একটা দুটো রিয়াকশন দেখি। প্রথম রিয়াকশন যেটা আমরা দেখব, আমরা সবার চেনা খুব রিয়াকশনটা, বেঞ্জালিয়াইড। সেটাকে আমি অ্যাকোয়াস ইথানলিক কেসিন দিয়ে ট্রিট করলাম। কি প্রোডাক্ট হবে? সবাই জানি প্রোডাক্ট কি হবে, এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায়। এটা ফেমাস নেম রিয়াকশন। এটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে বেনজয়েন। রিয়াকশনটার নাম বেনজয়েন কন্ডেনসেশন। তো এই যে বেনজয়েন তৈরি হলো, বেনজয়েনের স্ট্রাকচারটা কিরকম দেখতে, না একটা কিটোন আছে, এই যে কিটোন, এই কিটোনের আলফা পজিশনে একটা হাইড্রক্সি আছে, তাই জন্য এটা একটা আলফা হাইড্রক্সি কিটোন। এই আলফা হাইড্রক্সি কিটোন তৈরি করা যায় অনেক রকম ভাবে। তার মধ্যে যে দুটো নেম প্রোটোকল, মানে নেম রিয়াকশন প্রোটোকল, একটা হচ্ছে বেনজিন কন্ডেনসেশন, আর একটা কি, আর একটা হচ্ছে অ্যাসাইলান কন্ডেনসেশন। তো এই দুটো নেম রিয়াকশন দিয়ে আলফা হাইড্রক্সি কিটোন তৈরি করা যায়। দুটোই খুব মানে সুন্দর রিয়াকশন। মানে এই দুটোরই মেকানিস্টিক কোর্সের অ্যানালিসিস করতে গেলে প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টর বেরোয়। তো সেসব নিয়ে অন্য কোনো দিনও পরে কথা বলা যাবে। আমরা আপাতত এইখানে ফিরে আসি। সেটা হচ্ছে যে বেনজয়েন কন্ডেনসেশন। এবার বেনজয়েন কন্ডেনসেশনের মেকানিজমের মধ্যেও প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। ঠিক আছে, এবং বেনজয়েন কন্ডেনসেশনের মেকানিজম অনেক দিক থেকে ইম্পর্টেন্ট। মানে আমরা যে আজকে এত রিয়াকশনের মেকানিস্টিক কোর্স নিয়ে চিৎকার চেঁচামেচি করি, তার শুরুটা হয়েছিল বেনজয়েন কন্ডেনসেশনের হাত দিয়ে। মানে প্রথম যে রিয়াকশন দিয়ে রিয়াকশন মেকানিজম অ্যানালাইসিস করা শুরু হয়, দ্যাট ইজ বেনজয়েন কন্ডেনসেশন। বেনজয়েন কন্ডেনসেশনের রিয়াকশনের ইতিহাস খুব পুরনো, অনেক পুরনো, এবং ইটস আ ক্লাসিক এক্সাম্পল অফ নিউক্লিওফিলিক ক্যাটালিসিস। যেটা নিউক্লিওফাইল সেটাই হচ্ছে ক্যাটালিস্ট, সায়ানাইড। ঠিক আছে, ও আরো অনেক ফ্যাক্টর আছে, তো সেসব ছেড়ে দিয়ে আমরা আপাতত রিয়াকশনের নর্মাল মেকানিস্টিক কোর্সটা ঢোকার চেষ্টা করি। কেন বলছি সেটাও আমরা আস্তে আস্তে বুঝতে পারবো।
তো সেটা হচ্ছে যে এখানে যেটা হবে যে প্রথমে সায়ানাইড আসবে, এরকম ভাবে অ্যাটাক করবে, ও মাইনাস এইচ। তারপরের স্টেপটা কি হয়? আচ্ছা, কি হয় আমি আগে লিখে নিই। এটা হয়। তারপরের স্টেপে কি হয়? এটা গিয়ে একটা বেঞ্জল দিয়ে অ্যাটাক করে। তারপরে কি হয়? আমি আগে মেকানিজমটা লিখে নিচ্ছি, তারপরে বলছি আর কি হয়। এরপরে তো যেটা এইটা হচ্ছে বেঞ্জয়েন কন্ডেনসেশনের মেকানিজম। এবারে কোশ্চেনটা যে জায়গাতে, সেটা হচ্ছে এইখান থেকে এই স্টেপটা কি করে হলো। সিমিলার ভাবে এইখান থেকে এই স্টেপটা কি করে হলো, ঠিক আছে? তো এইখান থেকে এই স্টেপটা দেখে আসি মনে হয় এটার আবার কি আছে, এটা তো সোজা, এই মানে যে এই যে জিনিসটা ছিল এটা অ্যাজ ইফ এখানে এরকম মেরেছে, এটা এরকম এরকম ভাবে হয়ে গেছে। দেখে যেন সেটাই মনে হয়, কিন্তু এটা এভাবে হয় না। হয় না তার কারণটা হচ্ছে ওইটাই, অ্যাজ ইফ এই জায়গাটা যেটা ভাবা হয় সেটা অনেকটা ওই নিউক্লিওফিলিক মাইগ্রেশন নয়, ইলেকট্রোফিলিক মাইগ্রেশনের মতো দেখতে। এই নেগেটিভ, এটা 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 এরকম ভাবে মারবে, এটা মারলে এই নেগেটিভ চার্জটা গিয়ে এই বন্ডের উপরে পড়বে, পড়ে ও এরকম একটা জিনিস দেবে। কিন্তু সেই ব্যাপার এইখানে ট্রানজিশন স্টেটে যদি এরকম ভাবে হওয়ার হতো, তাহলে কিন্তু ট্রানজিশন স্টেটে চারখানা ইলেকট্রন ইনভলভ, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের কন্ট্রিবিউশন থাকছে। আমরা ওই সেই ছবিতে যদি ফিরে যাই, যদি ট্রানজিশন স্টেটে 4টে ইলেকট্রন হতো, এখানে 2টো, তার মানে তখন একটা একটা করে কিন্তু ইলেকট্রন এখানে ঢুকতে শুরু করবে, এই অ্যান্টিবন্ডিং একটা ঢুকতে শুরু করবে, এখানে একটা করে ঢুকতে শুরু করবে। যেই অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের কন্ট্রিবিউশন আসবে, ট্রানজিশন স্টেট কিন্তু আস্তে আস্তে স্টেবিলিটি কমতে শুরু করবে, যেই স্টেবিলিটি কমতে শুরু করবে এনার্জি অফ অ্যাক্টিভেশন আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাই জন্য প্রসেসটা ডিসফেভার্ড। তাই জন্য এটা এভাবে হয় না। এটা কিভাবে হয়? এটা ওই যে বলেছি, কোনো নন কনসার্টেড উপায় হবে, মানে মাল্টি স্টেপ প্রসেসে হবে, সেভাবেই হয়। জল, ওইচ, ওইচ মাইনাস, রিয়াকশন মিডিয়ামে তো অ্যালকালি আছে, অ্যাকোয়াস ইথানলিক কেসিএন, মানে এটা গিয়ে এটাকে নিয়ে নেবে, এটাকে নিয়ে নিয়ে এটা এখানে পড়বে। এবার এটা হচ্ছে কেন? এই সায়ানাইড আছে, করসপন্ডিং যে কার্বন তৈরি হচ্ছে সেটা হাইলি স্টেবিলাইজ টু দ্য মাইনাস আর এফেক্ট অফ সায়ানাইড, ওইচ মাইনাস আছে মাইনাস আই এফেক্ট। সুতরাং এই প্রোটনটা অলরেডি অ্যাসিডিক হয়ে বসে আছে। সুতরাং এই যে চেঞ্জটা, এই যে এই ইন্টারমিডিয়েট থেকে এরকম একটা ইন্টারমিডিয়েটে গেল, এই ইন্টারমিডিয়েট একটা বিশাল ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্রথমে যে অ্যালডিহাইডের কার্বনটা ডেল্টা প্লাস ছিল, এটা এই যে সি ডবল বন্ড, এটা তো বেসিক্যালি ডেল্টা প্লাস ছিল। এই বেনজেন কন্ডেনসেশন হওয়ার ফলে এই কার্বনটাই এখন কিন্তু মাইনাস হয়ে গেছে। মানে সোজা কথায় যে চেঞ্জটা হয়েছে এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। তার মানে এর রিঅ্যাক্টিভিটির চেঞ্জ হয়েছে, এটা একটা বিশাল চেঞ্জ, এটাকে বলা হয় আমপুলং, আমপুলং কেমিস্ট্রি বলা হয়, যে রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি। আমপুলং কেমিস্ট্রি নিয়েও পরে কথা বলা যাবে। বিশাল অনেক বড় বড় রিয়াকশন আছে যেখানে ক্লাসিক্যাল এক্সাম্পল আছে যে আমপুলং কি করে হচ্ছে। তো এটাও বেঞ্জয়েন কন্ডেনসেশনেরও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি দেখা যায়। যে কার্বনটা রিয়াকশনের শুরুতে পজিটিভলি চার্জ ছিল, মানে ইলেকট্রোফিলিক ছিল, সেই কার্বনটাই এখন কিন্তু রিয়াকশনের মাঝখানে এসে নিউক্লিওফিলিক মানে বিহেভিয়ার শো করছে। বেসিক্যালি এই কার্বনটাই কি নিউক্লিওফিলিক অ্যাটাক করে। এবার
এটা হলো কি করে? এটা হলো হচ্ছে ওই আমরা বললাম যে নন কনসার্টেড মেকানিজমের থ্রু দিয়ে এটা এরকমভাবে হয়েছে। এটা কিন্তু এক স্টেপে ও মাইনাসটা এরকমভাবে এসছে, এসে কিন্তু এরকম হয়নি। এটা অনেক সময়তেই অনেকে গন্ডগোল করে, বাট দিস ইজ নট লাইক দ্যাট। এটা এইভাবে হয়। সিমিলারলি এইটাও এইভাবেই হয় যে ওই সলভেন্ট থেকে OH হবে, তারপর এইচ যে OH মাইনাস আছে, OH মাইনাস গিয়ে এটা মাইনাস করে দেবে, মাইনাসটা এসে এরকমভাবে লিভ করে এটা তৈরি করবে, আলফা হাইড্রোক্সি কিটোনটা তৈরি করবে। আরেকটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে এই মলিকিউলটা, এই মলিকিউলটাকে নাকি এন বিউটাইল লিথিয়াম দিয়ে ট্রিট করলে এরকম একটা মলিকিউল তৈরি হয়। কিভাবে হয়? দেখে খুব সিম্পল মনে হয় ব্যাপারটা, যে এন বিউটাইল লিথিয়াম, এ তো বেশ, এতে বেঞ্জাইলিক প্রোটন বসে আছে, অবশ্যই এ পাশেও একটা প্রোটন আছে যেটা অক্সিজেনের অ্যাডজাসেন্টে, বাট এইখানে অ্যাজ ইফ এই ফিনাইলের মানে বেঞ্জিন রিং এর জন্য নেগেটিভ চার্জটা রেজোন্যান্স দিয়ে স্টেবিলাইজও করতে পারবে, প্লাস OCH3 গ্রুপের মাইনাস আই এফেক্ট, তাই জন্য এই প্রোটনটা বেশি অ্যাসিডিক। এখান থেকে ফার্স্ট স্টেপ দেখে যেন মনে হয় যে মানে ফার্স্ট স্টেপটা ঠিকই আছে, যে নেগেটিভ চার্জ হয়েছে, তারপর এখান থেকে এটা কি করে হবে? সিম্পল, এটা এখানে অ্যাটাক করেছে, এটা এখানে খুলে গেছে, ও মাইনাস এলআই প্লাস, জল দিয়ে ট্রিট করো এটা। কিন্তু এখানেও দেখে যেন মনে হয় এইভাবেই হয়, কিন্তু আদতে এটা এভাবে হয় না। কারণটা কি? কারণটা ওইটাই যে এই যে চেঞ্জটা করলাম এখানে, এই চেঞ্জের ট্রানজিশন স্টেটের জন্য 4টে ইলেকট্রন ইনভলভ। এই 4টে ইলেকট্রন যে ইনভলভ হয়ে গেল, তখনই কিন্তু অ্যান্টিবন্ডিং এর মলিকুলার অরবিটালে ইলেকট্রন ঢুকছে, তার মানে ট্রানজিশন স্টেটের এনার্জি আস্তে আস্তে বাড়ছে, করসপন্ডিং এনার্জি অফ অ্যাক্টিভেশনটা বেড়ে যাবে, তার মানে প্রসেসটা ডিসফেভার্ড। এটা এভাবে হয় না। এটা কিভাবে হয়? বলছে প্রথম স্টেপটা ঠিক আছে, মানে ওই যে করসপন্ডিং নেগেটিভ চার্জ তৈরি হলো, দ্যাট ইজ ওকে। তারপরে একটা হোমোলিটিক ক্লিভেজ হয়। হোমোলিটিক ক্লিভেজ হয় মানে কি? এটা এরকম, এটা এরকম হয়ে ডট তৈরি হয়, এটাকে বলে কিটাইল। এই কিটাইল হলে এবার আমরা জানি রেজোনেন্সে বলা হয় জিনিসটা, যেটা রেজোনেন্স স্টেবিলাইজড, এটার করসপন্ডিং রেজোনেন্স স্ট্রাকচারটা এরকম দেখতে। এইবারে এইখানে তো একটা CH3 ডট বেরিয়ে গেছিল, সেই CH3 ডটটা এটার সাথে জুড়বে, এই ডটটার সাথে জুড়ে যাবে। ফিশুক দিয়ে লিখতে চাইলে এটা এরকম দেখতে। তার মানে ওই যে ট্রান্সফরমেশনটা আমরা একবারে দেখাচ্ছিলাম কনসার্টের এরম অ্যারো মেরে, যেখানে আমরা বললাম যে এটা হচ্ছে না, 4টে ইলেকট্রন ট্রানজিশন স্টেটে ঢুকে যাচ্ছে, সেটা বেসিক্যালি এইভাবে নন কনসার্টেড ম্যানারে হয়। এই মাইনাস ও মাইনাস এল আই প্লাস হয়েছে, তারপর এটাকে ওয়ার্ক আপ করে দাও, ওয়ার্ক আপ করলে প্রোডাক্টটা এরকম আসে। বোঝা গেল? আরো এক্সাম্পল আছে, আর একটা সুন্দর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি না, রাইমার টিমানেও দেখা যায়। রাইমার টিমানেও কিন্তু এরকম একটা জায়গা আসে, এরকম একটা জায়গা কিন্তু রাইমার টিমান রিয়াকশনেও আসে। ঠিক আছে, ওই CCl2 মাইনাস করসপন্ডিং অ্যাডজাসেন্ট হাইড্রোজেন সেটা তোলার সময় তো দেখা যায় যে এরকম একটা জায়গা এসছে, সেখানেও কিন্তু বেসিক্যালি এরকম নন কনসার্টেড ম্যানারেই হয়। লোকজন লিখে দেয় বটে এক স্টেপে, কিন্তু ওটা ওরকম কনসার্টেড ম্যানারে হয় না, দ্যাট হ্যাপেন্ড ইন আ নন কনসার্টেড ম্যানার। ঠিক আছে, আচ্ছা যে জিনিসটা দিয়ে আমি আলোচনাটা শেষ করব সেটা হচ্ছে যে এখানে মেনলি আমি যে জিনিসটাতে হাইলাইট করার চেষ্টা করলাম যে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্টের মেন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ট্রানজিশন স্টেটের স্টেবিলাইজেশন। এই ট্রানজিশন স্টেটের স্টেবিলাইজেশন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, এটা কিন্তু অনেক জায়গাতেই দেখা যায়, মানে পেরিসাইক্লিক যখন অ্যানালিসিস করা হয়, পেরিসাইক্লিকের একটা অ্যানালিসিসের একটা সেকশনই আছে, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক। এটা দিয়ে কিন্তু পেরিসাইক্লিকের একটা আলোচনা হয়, যেটা হচ্ছে জিমারম্যান অ্যাপ্রোচ, যে ট্রানজিশন স্টেট অ্যান্টি অ্যারোমেটিক না অ্যারোমেটিক তার উপরে বেস করে হুকেল না মবিয়াস সেইভাবে
ডেজিগনেশন করা হয় পেরিসাইক্লিকের ট্রানজিশন স্টেটকে। সেটা ছাড়াও খুব সিম্পল ওয়েতে বলা যায় একটা জিনিস, একটা ঘটনা কিরম ভাবে হয় যে সেটা হচ্ছে যে ধরা যাক মানে ডিলসল্ডার রিয়াকশন, খুব ক্লাসিক একটা রিয়াকশন ডিলসল্ডার, প্রচুর তার ইমপ্লিমেন্টেশন, সিম্পল এরকম একটা এরকম আছে। এবার দুটোকে যখন ট্রিট করা হয় এরকম, যেটার জন্য আমি আলোচনাটা করছি সেটা হচ্ছে যে আচ্ছা প্রথমে এইভাবে ভাবি যে আমি যদি বাংলা ডিলসল্ডার ভাবতাম যে নর্মাল ডিলসল্ডার কি করে হয়, তো প্রোডাক্ট তো এটা, তাই তো? এবারে যদি প্রশ্ন করা হয় যে ডিলসল মানে রিয়াকশনটার দিকে গেছে কেন, হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ দিস ডিলসল্ডার রিয়াকশন, অনেক মানে মলিকুলার অরবিটাল কনসিডারেশন দিয়ে বলাই যায় যে পাই 4s পাই 2s সিমেট্রি হ্যানা ত্যানা সেসব ছাড়াও যদি সোজাভাবে জিজ্ঞেস করা হয় যে ডিলসল্ডারটা এদিক থেকে এদিকে গেছে কেন, যে উত্তরটা লোকজন দেওয়ার চেষ্টা করে বা যেটা দেয় সেটা হচ্ছে যে ডিলসল্ডারে কি তৈরি হয়েছে, ডিলসল্ডারে তৈরি হয়েছে আমরা যদি ভালো করে দেখি একটা সিগমা তৈরি হয়েছে, দুটো সিগমা তৈরি হয়েছে, একটা পাই তৈরি হয়েছে। ছিল কি তিনটে পাই, তিনটে পাই ছিল, হয়েছে দুটো সিগমা একটা পাই, মানে 2 sigma and y pi bond is formed at the cost of 3 pi bond. Obviously process টা energetically favored, তার কারণ হচ্ছে sigma bond is much more stronger as compared to pi bond. ওই তিনটে পাই এর কস্টে দুটো সিগমা আর একটা পাই তৈরি হয়েছে, তাই জন্য ডেল্টা এইচটা নেগেটিভ, তাই জন্য রিয়াকশনটা দিকে গেছে। সেটা ছাড়াও আর একটা বেশ বেশ ভালো ইম্পর্টেন্ট কারণ আছে, ডিলসল্ডারের ট্রানজিশন স্টেট। ডিলসল্ডার মানে এটা এরকম ভাবে একে ফেকে তো দিলাম, কিন্তু ট্রানজিশন স্টেটে কটা ইলেকট্রন ইনভলভ, ডিলসল্ডারের 6টা ইলেকট্রন ইনভলভ, 4n plus 2 n equals to 1, তার মানে 4n plus 2 equals to 6, হুকেল অ্যারোমেটিসিটি, the transition state of this Diels-Alder reaction is aromatic, তাই জন্য ট্রানজিশন স্টেটের এনার্জি কম, তাই জন্য এই মানে রিয়াকশনটা দিকে ড্রাইভ করে। অবভিয়াসলি ওই ফ্যাক্টরটাও সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে যে দুটো সিগমা একটা পাই তৈরি হয়েছে তিনটে পাই এর কস্টে, ওটা হচ্ছে থার্মোডাইনামিক প্রেফারেন্স। কিন্তু এই ডিলসল্ডারের ট্রানজিশন স্টেটটা অ্যারোমেটিক, এটা হচ্ছে কাইনেটিক প্রেফারেন্স। এবং এটা যে কন্ট্রিবিউট করে মানে এই যে কাইনেটিক ফ্যাক্টরটা কন্ট্রিবিউট করে সেটা বোঝাও যায় যে যখন এরা পার্টিসিপেট করছে আমরা কিন্তু এইটাই দেখাই, এটা তো এরকম হতে পারতো মানে এরকম তো হতে পারতো, কিন্তু এরকম তো আমরা দেখাই না। তার কারণ হচ্ছে এর যে ট্রানজিশন স্টেটের নাম্বার অফ ইলেকট্রন কটা আছে তাহলে 8টা, 4n প্লাস 2 এর মধ্যে ফিট করে না কিন্তু, তাই জন্য এটা হয় না, এইটাই হয়। ওই জন্য ট্রানজিশন স্টেটটা যে মানে ট্রানজিশন স্টেটে অ্যারোমেটিসিটি যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা এটা দেখেও বোঝা যায়। তো আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে, আমরা আবার ফিরে আসবো এরম কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে।